নমস্কার। ক্যাম্পাস প্লাসে আরেকটি প্রতিবেদনে আজকে তন্ময় বাবুকে নিয়ে এসেছি। পশ্চিমবঙ্গের শিল্প ইতিহাসের যে কটা ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক বা মাইলস্টোন বা ওয়াটার মার্ক বা যাই বলুন, সেগুলো নিয়ে আবার ইতিহাসের দিকে একটু ফিরে তাকানোর জন্য আজকের বিষয়বস্তু হলদিয়া পেট্রোকেমিক্যাল। তন্ময়বাবু, প্রথমে আপনাকে স্বাগত জানিয়ে রাখি প্রোগ্রামে। আর তারপরে আপনাকে প্রথমেই যে প্রশ্নগুলো খুব ছোট ছোট করছি। এই যে বামফ্রন্ট যে এতদিন ধরে যে প্রচার করেছে বা অভিযোগ করে এসছে যে কেন্দ্রীয় সরকার হলদিয়া পেট্রোকেমিক্যাল করতে দিচ্ছে না, এই অভিযোগটা আপনি প্রথমে বলুন, প্রথম দিকে এটা হওয়ার আগে পর্যন্ত কতটা সত্যি ছিল? 1977 সালে রাজ্যে বামফ্রন্ট সরকার তৈরি হয়। পুরনো দিনের মানুষেরা জানেন সেই সময় পশ্চিমবাংলায় বিদ্যুৎ সংকট ছিল চরমে। আমাদের প্রয়োজনীয় চাহিদার অর্ধেক বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা আমাদের রাজ্যের ছিল। জ্যোতি বসুর সরকার কৃষির অগ্রগতির সাথে সাথে ভূমি সংস্কার, বর্গা অপারেশন, এই সিদ্ধান্তগুলোর সাথে সাথে শিল্পক্ষেত্রে দুটো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে। এক, আমাদের অজস্র বিদ্যুৎ উৎপাদন, তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ, তার কেন্দ্র স্থাপন করতে হবে। এবং দুই, অত্যাধুনিক শিল্প হিসেবে আমাদের একটি পেট্রো রসায়ন ইন্ডাস্ট্রি গড়ে তুলতে হবে। এই পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি গড়ে তুলবার ভাবনা থেকেই হলদিয়ার নির্বাচন। সুতাহাটা নামের একটি গ্রাম হলদিয়া নামের একটি শহরে পরিণত হয় এবং এই যে হলদিয়ায় পেট্রোকেমিক্যালস তৈরি, এই প্রস্তাবটা 1978 সালে ভারত সরকারের পক্ষ থেকে, এই রাজ্য সরকারের পক্ষ থেকে ভারত সরকারের কাছে পেশ করা হয়। জ্যোতি বসু সরকারের প্রথম প্রস্তাব ছিল কেন্দ্র রাজ্য যৌথভাবে এই প্রকল্প রূপায়িত হোক। তৎকালীন কেন্দ্রীয় সরকারের পেট্রো রসায়ন দপ্তরের মন্ত্রী ছিলেন হেমবতী নন্দন বহুগুণা। তিনি প্রস্তাবটি বিবেচনার জন্য গ্রহণ করলেও কার্যত শেষ পর্যন্ত 1982 সালে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই প্রস্তাবকে নাকচ করে দেওয়া হয়। কারণ ততদিনে রিলায়েন্স কোম্পানি তারা মহারাষ্ট্রে একটি পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি তৈরি করবার কাজে অনেক দূর অগ্রসর হয়ে গেছে এবং কোয়াইট ন্যাচারালি রিলায়েন্স চাইছিল না যে তাদের কোনো প্রতিযোগী কোম্পানি একই সময় ভারতবর্ষের অন্য কোনো জায়গায় মাথা তুলুক। তাই অনেকটা রিলায়েন্সের স্বার্থের কাছে আত্মসমর্পণ করে ভারত সরকার পশ্চিমবঙ্গকে এই পেট্রোকেমিক্যালস করবার অনুমতি দেয়নি, না বলে দেয় 1982 সালে। তারপর বিভিন্নভাবে বহু দরবার এই নিয়ে করা হয়। সেই ইতিহাস দীর্ঘ, সেই ইতিহাস পর্যালোচনার সময় এখন আমি পাবো কিনা আমি তাও জানি না। একটা একটা প্রশ্ন কিন্তু করে শেষ রাখি। পর্যন্ত
একটা ছোট্ট প্রশ্ন করে রাখি আপনার এই হিস্ট্রি ন্যারেশনের মধ্যেই। প্রথম কথা হচ্ছে যে 1984 সালে যখন লেটার অফ ইন্টেন্ট হলদিয়া পেট্রোকেমিক্যালকে দেওয়া হয়, তখন বলা হয়েছে যে 11 বছর পর এই লেটার অফ ইন্টেন্টটা পাওয়া গেল, LOI। 11 বছর যদি 84 সালে হয়ে থাকে, তাহলে অ্যাপ্লিকেশন কি তাহলে 1973-তে হওয়া উচিত? তাহলে কি এটা সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলের কি এটা মানে প্রস্তাবনা ছিল, যেটা পরবর্তীকালে 78 সালে নতুন করে তোলা হয়েছে? প্রথমত কথা হচ্ছে এই গোটা ব্যাপারটাই একটা ছেলে ভুলোনো গল্পে পরিণত করা হয়। আসলে লেটার অফ ইন্টেন্ট দেওয়াই হয়নি 1984 সালে, এরকম কিছু দেওয়াই হয়নি। 1984 সালে আমাদের দেশে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের প্রাক্কালে এই কথাটা বলা হয়েছিল মাত্র। যেহেতু 82-তে না করে দেওয়ার পরে, তখন আপনারা জানেন যে তখন অব্দি লাইসেন্স রাজ চালু ছিল। কেন্দ্রীয় সরকারের অনুমতি না পেলে কোনো রাজ্যেই কোনো শিল্প তৈরি করা যেত না, এবং সেই হিসেবেই কেন্দ্রীয় সরকার না করতে পেরেছিল। তারপরে 82 থেকেই হলদিয়া পেট্রোকেমিক্যালস গড়বার জন্য ব্যাপক আন্দোলন এই রাজ্যে শুরু হয়। সেই সময় আমি ছাত্র যুব আন্দোলনের কর্মী, বহু আন্দোলনে অংশ নিয়েছি। হলদিয়ার মাঠে সমাবেশ হয়েছে, কলকাতা পদযাত্রা হয়ে, শেষ পর্যন্ত 1989 সালে, সেটাও একটা নির্বাচনের আগে, প্রধানমন্ত্রী হিসেবে রাজীব গান্ধী যখন ছিলেন, সেই সময় তিনি 1989-এর লোকসভা নির্বাচন ফেস করবার আগে হলদিয়া পেট্রোকেমিক্যালসের আনুষ্ঠানিক উদ্বোধন করে যান। তারপরে রাজীব গান্ধী সেই নির্বাচনে আপনারা জানেন হেরে গেছিলেন। আপনারা জানেন বিশ্বনাথ প্রতাপ সিং এর সরকার তৈরি হয়েছিল, আর আরেকটু এবং এটাও হিস্ট্রিকে, আপনারা জানেন। এই একটু ইন্টারাপ্ট করছি, হিস্ট্রিটাকে একটু স্ট্রেট করার জন্য হ্যাঁ, বলছি। হিস্ট্রিটাকে একটু স্ট্রেট করার জন্য বলছি, আমার মনে হচ্ছে একটা মিসিং লিঙ্ক হয়ে যাচ্ছে। 1985-এ হলদিয়া পেট্রোকেমিক্যাল কোম্পানিটা প্রতিষ্ঠিত হয়। এটা কিসের ভিত্তিতে হয়েছিল? এবং যে রাজীব গান্ধী, তার মধ্যে তো কেন্দ্রীয় সরকার তো কোনো ব্যাপারেই ভূমিকাই ছিল না, কারণ তখন সেটা ছিল রতন টাটার না TCG। ছিল না তো। তাহলে উনি উদ্বোধনটা মানে হিস্ট্রিটাকে রিকাউন্ট করার জন্য বলছি, আপনাকে কন্ট্রাডিক্ট করার জন্য নয়, যে রাজীব গান্ধী তাহলে এখানে এসে কি করে উদ্বোধন করলেন? অর্জনী চমক, সেটাই আমি বলতে যাচ্ছিলাম। আচ্ছা, আচ্ছা, 89 সালে এসে রাজীব গান্ধী এটা উদ্বোধন করে দিলেন, আচ্ছা। কিন্তু রাজীব গান্ধীর সরকার ফিরল না। হুম, হুম, এলো হচ্ছে ভিপি সিং এর সরকার, হুম, হুম, এবং সেই ভিপি সিং এর সরকার হুম, হুম। সে গিয়ে জানিয়ে বলল যে এই যে উদ্বোধনটা করা হয়েছে, এর জন্য কেন্দ্রীয় সরকারের কোনো অনুমোদন নেই, কোনো কাগজপত্র নেই, কোনো কিছু ছাড়াই খালি একটা চমক হিসাবে, আজকের দিনে যাকে জুমলা বলা হয়, সেই জুমলা হিসাবে হচ্ছে এই উদ্বোধনটা তখন হয়েছিল। কিন্তু আমি সেই পুরনো বিতর্ক তুলতে চাইছি না। যাই হোক, শেষ 2000 সালের 2 এপ্রিল, 2000 সালের 2 এপ্রিল শেষ পর্যন্ত হলদিয়া পেট্রোকেমিক্যালসের দ্বারোদ্ঘাটন বা আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এই যে দীর্ঘ সময় চলে গেল, এই সময়ের ভিতর যেটা ক্ষতি হলো পশ্চিম বাংলার, সেটা হচ্ছে যখন এই প্রকল্পটার কথা প্রথম বামফ্রন্ট সরকার ভেবেছিল, তখন এটার প্রজেক্ট কস্ট ছিল 800 কোটি টাকা। আর যখন আলটিমেটলি এইটার ফাইনাল অনুমোদন পেয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন হলো, তখন এটার প্রজেক্ট কস্ট গিয়ে দাঁড়ালো 5160 কোটি টাকা। এই 5160 কোটি টাকা, সেইটা খরচ করে হচ্ছে এই পেট্রোকেমিক্যালস প্রকল্প আলটিমেটলি নির্মিত হলো। সময়ের ভেতর যখন আপনার ইয়ে ভিপি সিং এর সরকার যখন এটার অনুমোদন দিচ্ছে, তখন কলকাতা শহরের বারোবাজার কেন্দ্রের একজন বিধায়ক ছিলেন, তার নাম রাজেশ খৈতান। সেই রাজেশ খৈতান ভিপি সিং এর সরকারের কাছে একটা ডেপুটেশন দিয়েছিল, যাতে হলদিয়া পেট্রোকেমিক্যালস এর অনুমোদন না দেওয়া হয়।
যারা খবর রাখেন তারা সেই ডেপুটেশনের কপি এখনো চাইলে বের করতে পারবেন। যাই হোক, শেষ পর্যন্ত তৎকালীন যুব আন্দোলন নাকে হ্যাঁ করানোর সমাবেশ সংগঠিত করে হলদিয়ার মাটিতে। সম্ভবত হলদিয়ার মাটিতে আজ পর্যন্ত হওয়া সবচাইতে ঐতিহাসিক সমাবেশ সেইটা। আমার সৌভাগ্য হয়েছিল সেই সমাবেশে থাকবার, এবং সেই সমাবেশে জ্যোতি বসু বলেছিলেন যে হলদিয়া পেট্রোকেমিক্যালস আমরা তৈরি করবই। আমাদের প্রস্তাবনা হচ্ছে কেন্দ্র রাজ্য যৌথ। কেন্দ্র যখন যৌথ রাজি হলো না এবং রাজ্যের একার পক্ষে সম্ভব না, তখন যৌথ প্রকল্প হিসাবে কে এগিয়ে আসে এর জন্য বিভিন্ন শিল্পপতিদের খোঁজ চালানো হলো। সেই পর্যায়ে গিয়ে বিভিন্ন শিল্পপতিদের সঙ্গে কথা হয় এবং আলটিমেটলি শেষ পর্যন্ত চ্যাটার্জি গ্রুপ, আপনারা জানেন, তারা হলদিয়া পেট্রোকেমিক্যালস গড়বার জন্য অগ্রসর হয়। আমার মনে আছে সঞ্জীব গোয়েঙ্কা এবং সঞ্জয় বুধিয়া, এই তৃণমূলের সরকার তৈরি হওয়ার পরে প্রথম শিল্প সম্মেলনটা কিন্তু মুখ্যমন্ত্রী হলদিয়ায় করেছিলেন, এবং সেখানে কার্যত কোনো শিল্পপতি যাননি। কারণ টাটাকে যারা তাড়িয়ে দিয়েছে তারা শিল্প করবেন এটা শিল্পপতিরা বিশ্বাস করেননি। সেখানে গেছিলেন সঞ্জীব গোয়েঙ্কা এবং সঞ্জয় বুধিয়া। অনেকের মনে আছে যে সেখানে মুখ্যমন্ত্রী যখন শিল্পপতিদের আনতে পারলেন না, তখন মঞ্চে উঠে গান ধরেছিলেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। এই সঞ্জীব গোয়েঙ্কা এবং সঞ্জয় বুধিয়া তারা সেই গানে মুখ্যমন্ত্রীর সঙ্গে গলা মিলিয়েছিলেন। যাই হোক, যে হলদিয়া পেট্রোকেমিক্যালস পশ্চিম বাংলায় প্রায় 3000 অনুসারী শিল্পের জন্ম দিয়েছিল। এই যে অজস্র প্লাস্টিকের চেয়ার এখন ব্যবহৃত হয় ঘরে ঘরে, প্লাস্টিকের টুল ব্যবহৃত হয় ঘরে ঘরে, প্লাস্টিকের মগ, জাগ, এই সব কোনো কিছুই কিন্তু হলদিয়া পেট্রোকেমিক্যালস এর আগে আমাদের রাজ্যে ছিল না। কারণ এর কাঁচামালটা ছিল না। হলদিয়া পেট্রোকেমিক্যালস এই কাঁচামালটা তৈরি করে। এই কাঁচামালটা যখনই অ্যাভেলেবেল হয়ে গেল, তখনই কোথাও সেলো, কোথাও প্রাইম, কোথাও নিকো, কোথাও নিপ্রো, এরকম অজস্র নামে, ওই চেয়ারগুলোর পেছনে দেখবেন নাম লেখা থাকে, এরকম অজস্র নামে অজস্র অনুসারী শিল্প আমাদের রাজ্যে তৈরি হলো। এখন দুর্ভাগ্য হচ্ছে যে হলদিয়া পেট্রোকেমিক্যালসকে যে পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল, তাতে যখন এই হলদিয়া পেট্রোকেমিক্যালসের আরো সম্প্রসারণ প্রয়োজন, সেই সময় আশ্চর্যভাবে তৃণমূল কংগ্রেসের সরকার আসার পরে তন্ময়বাবু, কার্যত একটা হলদিয়া শিল্প। একটা প্রশ্ন একটু করে রাখি। বলুন। ব্যাপারটা হচ্ছে 2000 সালের আগের ঘটনা বলছি, এটা তো 2011-র পরের ঘটনা বলছেন। 2000 সালের আগে যখন ন্যাপটা ক্যাকার প্রকল্প যখন চালু হয়ে গেছে, হ্যাঁ, তার আগে তার আগে টাটারা এসছিলেন। মানে হ্যাঁ। এটা এমন নয় যে ন্যানোতেই প্রথম টাটা এসছিলেন, তার আগেও হলদিয়া না, না, পেট্রোকেমিক্যালও না, না, না। এসছিলেন। হ্যাঁ, সেটাই বলছি, হলদিয়া সেটাই বলছি। পেট্রোকেমিক্যালস প্রথমে টাটা করতে হ্যাঁ, চেয়েছিলেন। আরপিজির হুম। জায়গাতে টাটা এলো, এবং টাটা হ্যাঁ, দিয়েও যখন হচ্ছে না, তখন তারপরে চ্যাটার্জি গ্রুপকে নিয়ে আসা হলো। হ্যাঁ, মানে হ্যাঁ। এই যে তারপরে এই যে ত্রিমূর্তির যে 43 আর 14 ফর্মুলাতে তো যে ব্যাপার ট্যাপারগুলো হলো। তা হুম। আমার এখন হচ্ছে যে এই যে কর্পোরেটে এই যে জয়েন্ট ভেঞ্চার কোম্পানিটা তৈরি করার জন্যে, আপনার কি মনে হয় না যে যখন সোমনাথ চট্টোপাধ্যায়, জ্যোতি বসু, তরুণ দাস, তারপরে এই পার্থসারথী ভট্টাচার্যের মতো মানুষজনেরা ছিলেন, তখন সময়টা একটু বেশি লেগেছে? ভাবে বিশেষজ্ঞ আমি নই। আমি এইটুকু শুধু বলতে পারি একজন রাজনৈতিক কর্মী হিসেবে, যে হলদিয়া পেট্রোকেমিক্যালস জ্যোতি বসুর স্বপ্নের প্রকল্প ছিল। হলদিয়া পেট্রোকেমিক্যালস রূপায়ণের জন্য তার কি অসম্ভব আকুতি, তা আমার মতো একজন সামান্য সেই সময় যুব আন্দোলনের কর্মী হিসাবেও দেখেছি। আমি যেহেতু যুবশক্তি পত্রিকার এডিটর ছিলাম, এখানে ওখানে কখনো দেখা হলে জ্যোতি বসু বলতেন, তোমরা হলদিয়া নিয়ে লিখছ না কেন কাগজে, হলদিয়া নিয়ে লেখো, বেশি করে লেখো। আমাকেও জ্যোতিবাবু একবার দুবারে কথা বলেছেন। এবং আমাদের যুব আন্দোলনের সেই সময়কার নেতা কমরেড রবীন দেব, তিনি হলদিয়া নিয়ে বেশ চর্চা করেছেন, প্রচুর লেখালেখি করেছেন।
পরবর্তীকালে মানব মুখার্জি সেই ধারা বজায় রেখেছেন। এবং আমাদের পত্রিকার একটা হলদিয়া পেট্রো রসায়ন প্রকল্প নিয়ে একটি বিশেষ সংখ্যা প্রকাশিত হয়েছিল। সেই সংখ্যাটা হাতে নিয়েও জ্যোতি বসু খুব উৎফুল্ল হয়েছিলেন, এটাও আমার নিজের চোখের দেখা। এখন এর মধ্যে কতটা ডিলে হয়েছিল আমি বলতে পারবো না, তবে এই প্রকল্পটাকে ডিলে করিয়ে দেওয়ার জন্য একটা সচেতন চেষ্টা ছিল রিলায়েন্স গোষ্ঠীর। কারণ তারা চাইছিল হচ্ছে, আমি আগেই বলেছি, তারা তাদের প্রতিযোগী কাউকে চাইছিল না পেট্রো রসায়নের বাজারে। ফলে একদিকে তারা চেয়েছিল তাদের কোম্পানিটা আগে তৈরি হয়ে যাক, তাদের উৎপাদন আগে শুরু হয়ে যাক, তাদের দখলে গোটা পেট্রো বাজারটা তাদের দখলে চলে যাক, এবং নানান ভাবে হচ্ছে এই প্রকল্পটা সেটা যাতে দ্রুততার সঙ্গে সম্পন্ন না হয় তার জন্য শিল্প মহলের, সবাই বোঝেন ভারতবর্ষের শিল্প মহল মানে যে কয়েকজন শিল্পপতির উপর নির্ভরশীল, আম্বানি গোষ্ঠী তাদের ভিতর শীর্ষস্থানে আছেন, তাদের একটা বড় প্রেশার ছিল, এ সম্পর্কে কোনো সংশয় নেই। আবার উল্টো দিকে হচ্ছে এ রাজ্যের মানুষের জিল, এ রাজ্যের মানুষের জেদ, এবং বামপন্থী ফ্রন্ট সরকারের এই রাজ্যকে শিল্প খরা, যা রাজ্যে তৈরি হয়েছিল দীর্ঘদিন ধরে। দেশ স্বাধীন হওয়ার সময় গোটা ভারতবর্ষের মোট শিল্প পণ্যের 24% উৎপাদিত হতো হচ্ছে আমাদের রাজ্যে। আর যখন বামফ্রন্ট সরকার ক্ষমতা এলো তখন সেটা কমতে 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 গিয়ে 6 ভাগে নেমে গিয়েছিল। বামফ্রন্ট সরকার সেটাকে আবার তুলতে 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 17 ভাগে তুলেছিল। এখন সেটা কমতে কমতে 3.5 ভাগে এসেছে একটা এই প্রশ্ন দু করি, হাজার চব্বিশ পঁচিশ সালে। একটা ছোট্ট একটা প্রশ্ন করি। জয়েন্ট ভেঞ্চারের অন্যতম শর্তই ছিল যে কিছুদিন পরে পশ্চিমবঙ্গ সরকার সেই পেট্রোকেমিক্যাল প্রকল্প থেকে বেরিয়ে আসবে। তা এই যে বেরিয়ে আসার ব্যাপারটা, এটা কি আপনি কি এখনকার দিনে যেটাকে ডিসইনভেস্টমেন্ট বলে তার সঙ্গে কি আপনি তুলনা করবেন কি করবেন না? না না, বেরিয়ে আসবে এইটা ছিল হচ্ছে একটা শর্ত, কিন্তু বেরিয়ে আসবার জন্য এই কন্ডিশন গুলো ফুলফিল করতে হবে। সেই কন্ডিশন গুলো যতক্ষণ ফুলফিল না হচ্ছে ততক্ষণ বেরিয়ে আসার প্রশ্নটা আসেনি। তা এবং আমাদের সরকার টিসিজি গ্রুপকেই তো 100% মালিকানা দেওয়ার কথা তো সেই জয়েন্ট ভেঞ্চারে তো শুরুতেই তো বলা হয়েছিল। হ্যাঁ, আমরা তো রাজি ছিলাম। তাহলে বলছি যে কারণ এখনকার দিনে কারখানা ডিসইনভেস্টমেন্ট আর চালানোটা তখন। রাজ্য সরকারের কাজ না, রাজ্য সরকার কারখানা চালাতে পারে না। আমরা বরং যে ইনভেস্টমেন্টটা ওখানে আছে ওটা যদি স্বতন্ত্র স্বাবলম্বী হয়ে উঠতে পারে, তাহলে ওই ইনভেস্টমেন্টটা অন্য 4টে রুগ্ন কেন্দ্রীয় সরকারি কারখানা যাই রাজ্যে বন্ধ হয়ে যাচ্ছে সেখানে সেই টাকাটা নিয়ে এসে ইনভেস্ট করে সেই কারখানাগুলো বাঁচানোর চেষ্টা করব। আমরা চেষ্টা করেওছিলাম কাটারপুলারের ক্ষেত্রে, আমরা চেষ্টা করেওছিলাম আরআইসির ক্ষেত্রে, আমরা চেষ্টা করেওছিলাম এমএএমসির ক্ষেত্রে, আমরা চেষ্টা করেওছিলাম বেঙ্গল ইমিউনিটির ক্ষেত্রে, এরকম অজস্র, বার্নের ক্ষেত্রে, ব্রেথওয়েটের ক্ষেত্রে, সব অজস্র আপনি জানেন। এখন এই যে চেষ্টাটা করা, এই চেষ্টাটা করা এবং চেষ্টাটায় সাফল্য অর্জন করা, বিশেষ করে বিশ্বায়ন পরবর্তী যুগের পৃথিবীতে এটা অনেক বেশি কঠিন হয়ে দাঁড়ায়, এর প্রসঙ্গে কোনো সন্দেহই নেই। খুব স্বাভাবিকভাবেই তাই প্রতিযোগিতার বাজার যত বেশি সামনে এসে যায় তত বেশি করে হচ্ছে সরকারি উদ্যোগগুলো সেই উদ্যোগগুলোকে নানান ভাবে তাকে আন্ডারমাইন করবার একটা চেষ্টা রাষ্ট্রের পক্ষ থেকে চলে, যদি রাষ্ট্র বিশ্বায়নের অর্থনীতির পক্ষ অবলম্বনকারী শক্তি হয়। ধর্মবাবু, একটা একটা প্রশ্ন, যে এখনকার দিনে গভর্নমেন্ট যে ডিসইনভেস্টমেন্ট করছে আর তখন যে জয়েন্ট ভেঞ্চারে যে ডিসইনভেস্টমেন্টের কথা বলা ছিল, দুটোর মধ্যে পার্থক্য কোথায়? অনেক পার্থক্য। একটা হচ্ছে আমার সরকারের লাভজনক প্রতিষ্ঠান, ধরুন এলআইসি, এবছরেও ভারত সরকারকে 2,611 কোটি টাকা লাভের ভাগ দিয়েছে। তাহলে এলআইসি যদি সরকারের হাতে থাকে তাহলে 2,611 কোটি টাকা সরকার পেতে পারে। এবার এলআইসি কে যদি আমি 100% ডিসইনভেস্ট করে দিই এবং যদি ধরে নিই এলআইসির ব্যবসা একই রকম চলবে, তাহলে এই 2,611 কোটি টাকা আর সরকার পাবে না, সেটা চলে যাবে ব্যক্তি মালিকদের কাছে। সরকারের পয়সায় তৈরি 5 কোটি টাকা দিয়েছিলেন জওহরলাল নেহরু এলআইসি তৈরি করবার জন্য 1956 সালে, জানেন আপনি? জওহরলাল নেহরু 5 কোটি দিয়েছিলেন, তারা এবছর 2,611 কোটি লাভের টাকা দিয়েছে এই বছর শেষ অর্থবর্ষে।
তাকে আমি ডিসইনভেস্ট করবো কেন? আর একটা কারখানা, কোনো একটা কারখানা লসে রান করছে, সরকার চালাতে পারছে না, সেখানে কেউ বিনিয়োগ করতে চাইলেন, সেই বিনিয়োগ অ্যাকসেপ্ট করে সরকার কিছুটা ক্ষতি স্বীকার করলো, তিনি কিছুটা ক্ষতি স্বীকার করলেন, এবং তারপরে তিনি যদি সেই কারখানাটা চালিয়ে লাভ করতে পারেন, সেই লাভের ভাগ তিনি পেলেন। এ দুটো তো কখনো সমানার্থবহ হতে পারে না। আহ, লাভজনক প্রতিষ্ঠানের বেসরকারীকরণের আমরা বিরুদ্ধে, আহ, সার্বিকভাবে বেসরকারীকরণের বিরোধিতা আজকের দিনে সম্ভবই না, এই এই বাস্তব না। এই ধরনের আরো লাভজনক কিছু, এই ধরনের আরো কিছু প্রশ্ন উঠছে আর কি, মানে জাস্ট টু পুট দি হিস্ট্রি স্ট্রেট। ব্যাপারটা হচ্ছে যে হুম, দি চ্যাটার্জি গ্রুপ তারা হুম, এসছিলেন হলদিয়া পেট্রোকেমিক্যালকে সফলভাবে রূপায়িত করার জন্য, এবং তার উপর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যথেষ্ট আস্থা ছিল। পরবর্তীকালে দেখা গেল যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সব থেকে যদি বিটার এনিমি কেউ থেকে থাকে, সেটা চ্যাটার্জি গ্রুপ হয়ে গেল। তাই এই যে মানে একটা ট্রান্সফরমেশন ঘটে গেল, এইটা কেন হয়েছিল? দেখুন, এত ডিটেলে বলাটা আমার পক্ষে সম্ভব না। আমি তো হলদিয়া পেট্রোকেমিক্যালস এর কেউ নই, বা ইন্ডাস্ট্রি জগতেরও কেউ নেই। সহজ কথা হচ্ছে যে সমস্ত শর্তগুলো সমভাবে পালিত হচ্ছিল না। সরকারের বোঝাপড়া, সরকারের বোধগম্যতার সঙ্গে, সরকার যা চাইছিল তার সঙ্গে চ্যাটার্জি গ্রুপ যেভাবে চাইছিল, সেটা অনেক ক্ষেত্রে মিল ঘটছিল না। এটা সহজ কথা। কিন্তু তার একদম সমস্ত টিডবিটস আমার পক্ষে বলা সম্ভব না। আর যেটা আমার পক্ষে বলা সম্ভব না, না না, সেটা আমি ঠিক বলা আছে। সম্ভব এ- না এ- বলতেই এ- ভালোবাসি। এই 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 তার জন্য প্রশ্নগুলো এগিয়ে যাওয়ার আমার আমার ইয়েই ছিল যে আপনি এগুলো দিতে পারবেন। যাই হোক, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে হলদিয়া পেট্রোকেমিক্যালের রেকর্ড দেখছিলাম যে 640 একর জমি লেগেছিল হলদিয়া পেট্রোকেমিক্যালের জন্য। তখন স্মুথলি হয়ে গেল, কেউ বুঝতেও পারলো না যে ল্যান্ড অ্যাকুইজিশন ইজ এ প্রবলেম, যেটা আপনার নন্দীগ্রাম বা সিঙ্গুরে হলো। তাহলে ডিফারেন্স বিটুইন হলদিয়া পেট্রোকেমিক্যাল এবং সিঙ্গুর ল্যান্ড অ্যাকুইজিশনের রেসপেক্টে কি ছিল? একটু না। তাহলে ওটা প্রথম স্মুথলি কথা, হলো। নন্দীগ্রামে কোনো জমিকে অধিগ্রহণ করতে যায়ওনি। ওকে। সুতরাং নন্দীগ্রামে অধিগ্রহণ নিয়ে কোনো ডিসপিউটের প্রশ্নই ওঠে না। ওটা সম্পূর্ণটাই মমতা ব্যানার্জি এবং তার পরামর্শদাতাদের সাজানো তৈরি করা গল্প। কেউ ওখানে 1 ছটাক জমি নিতে যায়নি। বুদ্ধদেব ভট্টাচার্য পরিষ্কার ঘোষণা করেছিলেন, নন্দীগ্রামে আমরা কোনো জমি নেব না। জমি নেওয়ার যেটা কথা হয়েছিল বা যেটা পরিকল্পনা ছিল, সেটা নয়াচর, নট নন্দীগ্রাম। এটাকে সবাই গুলিয়ে দেয়, এবং মিডিয়া জোর করে গুলিয়ে দেওয়ার চেষ্টা করে যেন নয়াচর আর নন্দীগ্রাম এক। আদৌ তা না। না, ঠিক আছে, দ্বিতীয় আমি কথা বলছি হচ্ছে যে সিঙ্গুরে। 640টা। সিঙ্গুরটা শেষ করে দিন। হ্যাঁ হ্যাঁ, শিওর সিঙ্গুরে শিওর। 987 একর জমির ভিতরে 644 একর জমির ক্ষেত্রে কোনো ডিসপিউট ছিল না। বাকি যে জমিটা ডিসপিউটেড, তার বেশিটা কিন্তু অনিচ্ছুক না, তার বেশিটা কিন্তু লিটিগেটেড। 3টে ভাগে ভাগ করতে হবে মোট জমিটাকে, 987 একর, 997 একর জমিকে। একটা হচ্ছে আনডিসপিউটেড, স্বেচ্ছায় দিয়ে দিয়েছে। একটা হচ্ছে আনডিসপিউটেড, দেয়নি, অর্থাৎ অনিচ্ছুক কৃষক। আর আরেকটা হচ্ছে লিটিগেটেড, যে জমির মালিককে সেটা নির্দিষ্ট করা যাচ্ছে না, মামলা চলছে। সিঙ্গুরেরও মোট জমির 4 ভাগের 3 ভাগ জমি রাজ্য সরকার পেয়েছিল, সেটা স্বেচ্ছায় দিয়েছিল, বিক্রি করে দিয়েছিল রাজ্য সরকারের কাছে। বাকি যে অংশটা পড়ে থাকে, 4 ভাগের 1 ভাগ, সেই 1 ভাগের ভিতরে অনিচ্ছুক এইটা ছিল হচ্ছে মাত্র 30 শতাংশের কাছাকাছি। বাকি 70 শতাংশ ছিল লিটিগেটেড। সব মিলিয়ে অনিচ্ছুক কৃষকদের মোট জমির পরিমাণ সম্ভবত 168 কিংবা 182 একর ছিল, তার বেশি ছিল না। আর সেখানে হলদিয়া। মমতা ব্যানার্জি অন্যায় আবদার করেছিলেন 400 একর জমির। যদিও না, অনিচ্ছুক কৃষক 168 কিংবা 182, এক্সাক্ট ফিগারটা আমার মনে পড়ছে না, ঠিক তার আছে, ঠিক চাইতে আছে, বেশি ছিল না। ঠিক আছে। হলদিয়া যদি কি এই 182 একর জমি তিনি বলতেন ফেরত দিতে হবে, ওরা যেহেতু অনিচ্ছুক, ওদের জমি নেওয়া যাবে না, ওদের বিকল্প জমি দিতে হবে, তবু এটার একটা যুক্তিসঙ্গত দাবি খুঁজে পাওয়া যেত। যারা অনিচ্ছুক তাদেরটা উনি চাইছেন। তা না করে উনি 400 একরের অহেতুক জেদ ধরলেন, এবং সেই জেদ ধরে 26 দিন জাতীয় সড়ক অনুসরণ করে
টাটার মতো একটি নামী কোম্পানি, সেই সময় ভারতবর্ষের সবচাইতে নামী কোম্পানি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কোম্পানি, তাকে কার্যত টাটার নিজের ভাষায় ট্রিগারটা টেনেই দিয়েছেন যখন মমতা ব্যানার্জি, তখন আমি ব্যাক করতে বাধ্য হচ্ছি। না, প্রশ্ন হচ্ছে একটা হলদিয়াতে টাটার তাহলে, ল্যাঙ্গুয়েজ, আমার ল্যাঙ্গুয়েজ না। ও হলদিয়াতে তাহলে কি মানে ডিফারেন্স ছিল যে হলদিয়াতে কোনো সমস্যাই হয়নি? একই কোনো ডিফারেন্স দেখো, এখানেও তো তাই, হলদিয়াতেও যে 684 না 687 একর জমি, এখানেও তো সে পরিমাণ জমি বিনা বাধাতেই অর্জিত হয়েছিল। এত বড় রাজারহাটটা গড়ে উঠলো, জমি নিয়ে কোনো ডিসপিউট বের করতে পারলেন? মমতা ব্যানার্জি বড় বড় ফাইল লিখিয়েছিলেন লোকসভা ভোটের আগে, বিধানসভা ভোটের আগে, একটা ডিসপিউট বের করতে পারলেন? পারলেন না তো। এখানেও পারেননি তো। পারেননি বলে উনি যখন জমি ফেরত দেওয়ার কোম্পানি খুলেছিলেন, জমি তো ফেরত দিতে আসেনি লোকে। উনি তো একটা জমি ফেরত দেওয়ার কাউন্টার খুলেছিলেন, গভর্নমেন্ট কাউন্টার তো মাছি দাঁড়িয়েছে, লোকে তো জমি ফেরত দিতে আসেনি। যা হলদিয়া সুতরাং পেট্রোকেমিক্যাল, আবার আসি হলদিয়া পেট্রোকেমিক্যালকে আসি, যেটা মানে হচ্ছিল আর কি আজকে, যে হলদিয়া পেট্রোকেমিক্যালে যে ব্যাপারটা দাঁড়ালো, আপনার মানে জাস্ট ইন নাটসেল, সবাই যেহেতু শেষ হয়ে আসবে, আপনার কি মনে হচ্ছে যে দিস ইজ এ লস্ট অপরচুনিটি? মানে এটা, এই অপরচুনিটিটা যতটা সুন্দরভাবে গ্র্যাব করতে পারতাম, আমরা ঠিক সেইভাবে ওটাকে করতে পারিনি। হ্যাঁ, ঠিকই তো। এই প্রকল্পকে আরো যে উন্নত স্তরে নিয়ে যাওয়া যেত, আরো আধুনিকীকরণ করা যেত, এবং এই প্রকল্পের আরো সম্প্রসারণ নয়াচরে যার কথা আমরা ভেবেছিলাম তা করা যেত। মমতা ব্যানার্জিও করতে পারতেন। বুদ্ধদেব ভট্টাচার্য ভেবেছেন বলে মমতা ব্যানার্জি করতে পারবেন না তা তো না। ঠিক। বিধাননগর তো বিধান রায় ভেবেছিলেন, সল্টলেক হুম। বিধান রায় কতটুকু করে গেছেন? করেছে তো সে জ্যোতি বসুর সরকার। তো ভেবেছিলেন তো বিধান রায়, আমরা তো আজও স্বীকার করি, সেজন্য তো নাম দিয়েছি বিধাননগর। আমরা তো অস্বীকার করিনি বিধান রায়ের অবদানকে। ভেবেছিলেন বিধান রায়, নামও হয়েছে বিধাননগর। কারণ ভেবেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য নাম না হয় ওরা দিল না, বরং নাম কেড়ে নিচ্ছে দেওয়া জায়গার। কিন্তু কাজটা তো করতে পারতেন। নয়াচড়ে যদি আরেকটা কেমিক্যাল হাব হতো, তাহলে কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে গুজরাট আর পশ্চিমবঙ্গ সমান প্লাস্টিকের সমানভাবে ক্ষেত্রে লড়াই করতে পারতো। সমান সমান কেন, আমরা অ্যাডভান্স থাকতাম, আমরা অগ্রসর একদম, থাকতাম। একদম। মহারাষ্ট্রের থেকে তো থাকতামই, গুজরাটের থেকেও থাকতাম। তা এখন হলদিয়া পেট্রোকেমিক্যাল যেভাবে চলছে, মানে যেহেতু এখন বর্তমানটাকেও টাচ করতে হবে, আপনি কি মোটামুটি সন্তুষ্ট যে এখন যেভাবে যা চলছে সেটা ঠিকই আছে? না না না, একদমই ঠিক নেই। মানে কেন? প্রত্যেক দিন তো, প্রত্যেক দিন তো স্কুইজ হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে প্রত্যেক দিন। উৎপাদন ক্ষমতা কমে যাচ্ছে, উৎপাদন ক্ষমতা বৃদ্ধি হচ্ছে না। উৎপাদন ক্ষমতা উৎপাদিত বৃদ্ধি, পণ্যের মান প্রতিযোগিতায় হেরে যাচ্ছে। কিন্তু এটা যে বলে যে এটা নাকি ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডের প্রোডাক্টের একটা কারখানা, তাই তো বানিয়েছিলাম আমরা। তাহলে সেটা আমরা তো হাট, তাই বানিয়েছিলাম। না জিজ্ঞাসা করছি। সেই সময় তাই ছিল, সেই সময় সেটাই ছিল। এখন এই সময়ের ভেতর বাকিরাও তো অ্যাডভান্স হয়েছে। হুম। এবার আমি এক সময় 1 নম্বর ছিলাম, হুম। সেই সময় যারা 2, 3, 4, 5 নম্বর ছিল, তারা তো নিজেদের নম্বর এই সময় বাড়িয়েছে। আমি যে নম্বরটা পেয়ে 1 নম্বর হয়েছিলাম, সেই নম্বরটাতেই দাঁড়িয়ে আছি। তাহলে কি আর আমি 1 নম্বরে থাকবো? থাকবো না তো। অতি অবশ্যই, অতি অবশ্যই, অতি অবশ্যই। আমাকেও তো ডেভেলপ করতে হবে। সেই ডেভেলপমেন্টটা হচ্ছে না। যা হলদিয়াকে কেন্দ্র করে হওয়ার ব্যাপক সুযোগ ছিল, আছে, আমি বলছি এখনো আছে। এখনো যদি সরকার সুস্থ মস্তিষ্কে ভাবে এবং হলদিয়া পেট্রোকেমিক্যালসকে আর তার স্বাস্থ্য আরো বৃদ্ধি করে, তাকে আরো সুস্বাস্থ্যের অধিকারী করে, এখনো যদি সরকার নয়াচড়ে পেট্রোকেমিক্যালস এর দ্বিতীয় ইউনিট খোলে, তাহলে এখনো পেট্রোকেমিক্যালস এর জগতে দেশের বাজারে নিয়ন্ত্রণকারী জায়গায় পশ্চিমবাংলা চলে যেতে পারবে। আপনার কি মনে হয় ইনভেস্টমেন্ট এখন আসছে না কেন হলদিয়া পেট্রোকেমিক্যালের মতো একটা এস্টাবলিশড জায়গাতেও? আসছে না, তার কারণ হচ্ছে এই সরকার শিল্প বান্ধব এটা কেউ বিশ্বাস করে না। আপনি তো দেখেছেন, আমরা যেমন সিঙ্গুর করেছিলাম, তেমন আমরা শালবনীতে এশিয়ার বৃহত্তম ইস্পাত প্রকল্প করতে চেয়েছিলাম। 1400 একর জমি আমরা দিয়েছিলাম, এই জিন্দালদেরই দিয়েছিলাম।
সেই জিন্দালরা 2011 থেকে 2019 সাল পর্যন্ত সেই জমিতে একটা ইট গাঁথতে পারেনি। তারপরে 19শে মে 2019 জিন্দালরা তাদের শালবনির প্রকল্প ক্লোজ করে দিয়ে সেটাকে নিয়ে যায় অন্ধ্রপ্রদেশের নেলদোবে। সেই প্রকল্প এখন সেখানে তৈরি হচ্ছে, এশিয়ার বৃহত্তম ইস্পাত প্রকল্প। এখন এটা যদি একটা রাজ্যের শিল্প গড়ে ওঠার সম্ভাবনা সম্পর্কে রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গি, বক্তৃতা বাদ দিন, দৃষ্টিভঙ্গির প্রতিফলন হয়, যে যে একটা কারখানা বানাতে আসবে তাকে তোলাবাজির কাছে, সিন্ডিকেট রাজের কাছে, 75-25 ভাগের কাছে আত্মসমর্পণ করতে হবে, এবং গোটা প্রশাসন, গোটা পুলিশ, তারা সবাই গুন্ডাদের দ্বারা নিয়ন্ত্রিত হবে, তাহলে কে আসবে বলুন তো শিল্প করতে? কেন আসবে? আহ, আপনি অভিজ্ঞ রাজনীতিক এবং এত খবরাখবর রাখেন, মানে জাস্ট আমার একটা কৌতূহল, আমরা তো অত জানি না। পশ্চিমবঙ্গে এখন যে পরিবেশ চলছে, তার ধারে কাছে পরিবেশ কি অন্য কোনো স্টেটে নেই যেখানে ইনভেস্টমেন্টগুলো আসে? না, 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 না। অন্য স্টেট গুলোতে সঙ্গে আমাদের রাজ্যের পার্থক্য হচ্ছে এইটা, জন্য অনেক স্টেটে হয়তো গুন্ডামি আমাদের রাজ্যের চাইতে বেশি হয়, কিন্তু ইন্ডাস্ট্রি আপনি দেখবেন তামিলনাড়ুতে, ধরুন কেন্দ্রীয় সরকার একটা প্রকল্প করবে, ঠিক করলো, তামিলনাড়ুতে তো প্রধান দুটো যুযুধান শক্তি ডিএমকে আর এআইএডিএমকে। হুম, হুম। দেখবেন ডিএমকে যতজন এমপি আর এআইএডিএমকে যতজন এমপি আছে সবাই একসঙ্গে দৌড়বে প্রকল্পটা তাদের রাজ্যে পাওয়ার জন্য। এবং ডিএমকেরও কোনো বাহিনী, এআইএডিএমকেরও কোনো বাহিনী গিয়ে সেই প্রকল্প থেকে দাদাগিরি তোলাবাজি করবে না। ওড়িশা কত পিছিয়ে ছিল আমাদের থেকে, আজকে কত এগিয়ে গেছে আমাদের থেকে। ঝাড়খণ্ড, এই যে রাজ্যগুলো এগিয়ে এসেছে তার প্রধান কারণ কি? প্রধান কারণ হচ্ছে এই রাজ্যগুলো শিল্পকে শিল্প হিসাবে দেখেছে, শিল্পকে রাজনীতি হিসেবে দেখেনি। আর আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সবকিছুকেই রাজনীতি হিসেবে দেখে, এবং রাজনীতি হিসেবে দেখবার যে ফল, কুফল, সেই কুফলের মুখোমুখি হয়। আমাদের এই যে হলদিয়া পেট্রোকেমিক্যাল, এই যে হিস্ট্রি থেকে তুলে নিয়ে আসার, আপনাকে আমি মনে করি যে একজন সুদক্ষ হিস্টোরিয়ান, অন্তত ইন্ডাস্ট্রির হিস্টোরিয়ান হিসেবে আমি আপনাকে ট্রিট করি। যে কারণে হলদিয়া, না, যে না, এত কারণে, এত মুখে তুলতে আমাকে ট্রিট করবেন না। না না, তার কারণটা হচ্ছে, মানে ব্যাপারটা হচ্ছে যে যাকে যেরকম দেখি তাকে, তার কাছ থেকে সেটাই প্রত্যাশা করি। হুম, এর পরবর্তীকালে হুম। বক্রেশ্বর নিয়েও মানে হিস্ট্রি থেকে তুলে নিয়ে আসা, মানে ঘুরিয়ে দেখা এই প্রজেক্টে। ঠিক আছে, এরপরে সুবিধা মতো যদি বক্রেশ্বর নিয়ে বলেন তাহলে খুব ভালো হয়, হিস্ট্রিটা অন্তত ঠিক আছে। আরেকবার রিলাইভড হোক। আজকে যেটা বললেন হ্যাঁ, ঠিক। সেটা মূল্যবান কথা। আপনাকে অশেষ ধন্যবাদ, হুম, নমস্কার জানাচ্ছি। হুম। আবার পরে নমস্কার, কথা ভালো হবে। থাকবেন। নমস্কার। ঠিক আছে।